হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি এমটিএস 2023-এর যে পরীক্ষাটা হয়েছিল তার শিফট নম্বর 5-এর অঙ্কের 20টা কোশ্চেন। তো এর আগে আমরা শিফট 1 থেকে 4 পর্যন্ত প্লেলিস্টে আপডেট করে দিয়েছি, সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। শিফট নম্বর 5-এর প্রথম কোশ্চেন বলেছে আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছে, যেখানে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে বিনিয়োগ করা একটি রাশি 5 বছরে বেড়ে 1,13,880 টাকা হয়। তাহলে একই পরিমাণ রাশি যদি 9% হারে 8 বছরে বিনিয়োগ করা হয় তাহলে আমাদের সরল সুদ কত হবে। তো প্রথমে যে রাশি শর্তটা দেওয়া আছে সেখান থেকে আমাদের আসল বা প্রিন্সিপালটা বার করতে হবে। তাহলে আমাদের দেখো টোটাল 6% সরল সুদের হারে 5 বছরের জন্য কেটেছে, তাহলে এখানে টোটাল আমাদের সুদের হার 5 বছরে কত হয়েছে, 5 মাল্টিপ্লাইড বাই 6, তার মানে হচ্ছে 30% টোটাল সুদ হয়েছে 5 বছরে। তাহলে টোটাল যদি 30% সুদ হয় তাহলে আমাদের এখানে যে টাকাটা অর্থাৎ অ্যামাউন্টটা দেওয়া আছে সেটার ভ্যালু হচ্ছে 130%, কেননা আসল প্লাস সুদ দিয়ে আমাদের এই টাকা পাওয়া যায়। তাহলে 130-এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে কত, 1,13,880 টাকা। তাহলে এখান থেকে আমরা খুব সহজে প্রিন্সিপালটা পেয়ে যাব। তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে আমাদের 100%, তাহলে সেইটার ভ্যালু কত হবে, 1,13,880 ডিভাইডেড বাই 130 মাল্টিপ্লাইড বাই 100, এইটা হচ্ছে আমাদের আসলের পরিমাণ। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে 0 আর 0 যদি কাটি, তারপরে 13 দিয়ে যদি এইটাকে কাটি তাহলে কত হবে দেখো, 8 দিয়ে যদি আমরা 13কে মাল্টিপ্লাই করি তাহলে হয় 8 13 হয় 104, তাহলে 9 থাকে 98 হয়, তারপর হয় 7 13 91, তারপরে হচ্ছে 91 থেকে যদি আমরা 98 হচ্ছে, তাহলে 98 থেকে যদি 91 মাইনাস করি তাহলে আমরা কত পাই, 7 পাই। তাহলে 7 থেকে 7 আর 8 78 হয়, তাহলে 6 13 হয় 78, তাহলে এইটা হয়ে যাবে আমাদের কত, এইটা হয়ে যাবে 87600, অর্থাৎ আমাদের টোটাল যে আসল ছিল সেটা ছিল 87,600 টাকা। এই 87,600 টাকা যেটা আমরা প্রিন্সিপালে পেলাম সেটার উপর আবার 9% হারে 8 বছরের জন্য সরল সুদ কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে এখানে আমরা প্রিন্সিপালটা পেলাম কত, প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু 87,600 টাকা। এবার এইটার উপরে আমরা সুদটা বার করব। তাহলে এটার উপরে আমাদেরকে বলেছে যে হচ্ছে 9% হারে 8 বছরের জন্য সুদ বার করতে বলেছে। তাহলে 9% হারে 8 বছরের জন্য টোটাল সুদ কত হবে, 8 গুণিত 9 মানে হচ্ছে টোটাল হবে 72%। তাহলে যে টাকাটা আমাদের প্রিন্সিপাল পেয়েছি সেটা যদি 72% ভ্যালুটা বার করি তাহলে আমাদের টোটাল সুদটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের টোটাল যে আসল সেটা ছিল 87,600 মাল্টিপ্লাইড বাই 72%-এর জন্য আমরা নিচে লিখবো 100। তাহলে এটা 0 আর 0 যদি কাটি তাহলে এখানে আমরা পাই 876 মাল্টিপ্লাইড বাই 72। এবার এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে দেখো, প্রথমে যদি 70 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 70 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 7 42 2, হাতে থাকে 4, তারপরে 7 7 49 আর 4 হচ্ছে কত 53, 53 হচ্ছে কত 3 বসলো, হাতে থাকলো 5, তাহলে 27 56 আর 5 হচ্ছে আমাদের 61/61। তারপরে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6 2 হয় 12, তারপরে 7 2 হয় 14 আর হাতে 1 হচ্ছে 15, তারপরে 8 2 16 আর 1 হচ্ছে 17। তাহলে এইটা হচ্ছে যোগ করলে আমাদের অ্যান্সারটা পাবো। তাহলে এখানে বসবে 2, এখানে বসবে 7, এখানে বসবে 0, এখানে 3 আর এখানে 6, তাহলে এখানে বসবে 63,072 টাকা আমরা সুদ পাবো, যেটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, বার্ষিক 10% হারে 2.5 বছরের জন্য 2,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো এখানে আমরা 2.5 বছরের জন্য যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বার করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে টোটাল অ্যামাউন্টটা বার করতে হবে। আর অ্যামাউন্ট বার করার জন্য ফর্মুলা হচ্ছে a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের 2 বছরের জন্য। আর হাফ বছর বা 6 মাসের জন্য বার করতে গেলে আমাদের 1 প্লাস হাফ ইন্টু আর, অর্থাৎ যে সুদের হারটা দেওয়া থাকবে সেটা হাফ করে আমরা ডিভাইডেড বাই 100 করবো। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আসলটা বার করতে পারলে, অ্যামাউন্টটা বার করতে পারলে সেটা থেকে আমরা আসলটা মাইনাস করে চক্রবৃদ্ধি সুদটা বার করবো। তো এখানে আমরা ভ্যালুটা যদি বসাই তাহলে পি এর ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 2,000 টাকা মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 10%। তাহলে এটা যদি উপরে 10 বসাই তাহলে কেটে গিয়ে এটা থাকবে আমাদের 1/10, তাহলে তার স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে r/2 মানে হচ্ছে আমাদের কত হবে 10%-এর 2 ভাগ, তার মানে এখানে 5% পাবো। তাহলে 5/100 যদি করি তাহলে এটা 5/100 করলে আমরা এখানে লিখতে পারি 1/20, তাহলে এটা হচ্ছে 1/20। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কী পাবো, তাহলে এইটা পাবো 2,000 মাল্টিপ্লাইড বাই উপরের লসগু যদি করি তাহলে 10 প্লাস 1 মানে হচ্ছে 11/10, আর একটা স্কোয়ার মানে হচ্ছে 11/10, আর এখানে যদি লসগু করি তাহলে আমরা পাবো 21/20। এবার যদি কাটাকাটি করি তাহলে কী পাবো দেখো, উপরে 2,000 3টে শূন্য আর নিচে 10 10 এবং 20 হচ্ছে 3টে শূন্য, যদি আমরা ক্যান্সেল আউট করে দিই তাহলে এখানে 2 থেকে 2টা কাটতে পারি। তাহলে শেষ পর্যন্ত আমরা কী পেলাম দেখো, 11 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এইটা পাই 121 মাল্টিপ্লাইড বাই 21, এইটা হচ্ছে আমরা পেলাম। তারপরে দেখো
এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 121কে প্রথমে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবো হচ্ছে 2 2 দিয়ে 4 2 তাহলে মানে হচ্ছে তার সাথে একটা শূন্য তার মানে 24 20 আর 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তার মানে 121 পাই। তাহলে এটা যোগ করলে হবে আমাদের 1 4 5 এবং 2, তাহলে এইটা পেলাম আমরা টোটাল যে অ্যামাউন্টটা। তাহলে এই অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপালটা মাইনাস করি তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে আমাদের প্রিন্সিপাল ছিল 2000, অ্যামাউন্ট হচ্ছে 2541, তাহলে এটা থেকে যদি 2000 মাইনাস করি তাহলে আমাদের 541 টাকা হচ্ছে আমাদের টোটাল চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 বলেছে নিচের কোন রাশিটির মান 0-এর সাথে সমান হবে। আমাদের এখানে 4টি ইকুয়েশন দেওয়া আছে, সেই 4টি ইকুয়েশনকে আমাদের সলভ করে দেখতে হবে পরপর যে কোনটার ভ্যালু 0 আসছে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে পরপর, যেহেতু আমরা বুঝতে পারছি না যে কোনটা আসছে তার জন্য আমরা প্রথমে অপশান নাম্বার এ থেকে শুরু করবো এবং যে পরপর দেখবো যে কোনটার ভ্যালু আমাদের 0 আসছে। তাহলে প্রথমটা যদি করি তাহলে ব্র্যাকেট থেকে কাজ শুরু করতে হবে। তাহলে ব্র্যাকেট থেকে যদি করি তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 2 মানে হচ্ছে 4 এবং 4টা হবে মাইনাস। তাহলে যদি আমরা 3 থেকে যদি -4 ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে পাবো -1। তাহলে -1টা যদি আবার 2 এর সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাবো, এইটা ব্র্যাকেটের ভেতরে আমরা পাবো 1 প্লাস 2 এইটা পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি কত 3। তারপরে যদি আমরা 5-এর সাথে যদি 3টাকে মাইনাস করি, আগে মাইনাস সাইন আছে তাহলে এখানে তার সাথে আমরা পাবো 2। তাহলে তার আগে কত আছে দেখো, তাহলে এই পর্যন্ত আমরা পেলাম হচ্ছে 2 পেলাম, আর তার আগে আমাদের আছে 3 দুগুণে 6, তাহলে 6 আর 2 যদি অ্যাড করি তাহলে এখানে পাচ্ছি 8। তাহলে 8টা 0-এর সাথে সমান হচ্ছে না, তাহলে অপশান নাম্বার এ হচ্ছে আমাদের এলিমিনেট হয়ে গেল। তারপরে একই রকমভাবে আমরা অপশান নাম্বার বি যদি ট্রাই করি, অপশান বি এর ক্ষেত্রে একই রকমভাবে আমাদের ব্র্যাকেটের ভিতর থেকে কী বেরোবে -4 আর +3, তাহলে এখান থেকে আমাদের -1 বেরোবে। সেই -1 যদি আমরা 2 এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো কত -2, তাহলে -2 আর +1, তাহলে এখান থেকে আমরা পাবো -1, -1-এর সাথে যদি এই মাইনাস মাল্টিপ্লাই হয় তাহলে এখানে পাবো আমরা কত 1 পাবো। তাহলে শেষ পর্যন্ত কী পাবো 2 মাল্টিপ্লাইড বাই 3 মানে হচ্ছে 6 মাইনাস এখানে পাবো হচ্ছে 5 প্লাস এটা হবে 5 +1, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 6 থেকে যদি 5 মাইনাস করি তাহলে হচ্ছে 1 + 1, তার মানে এইটা আমরা পাচ্ছি 2। তাহলে এইটাও আমাদের উত্তর হবে না, তাহলে অপশান নাম্বার বিও আমাদের এলিমিনেট হয়ে গেল। এবার আমরা অপশান নাম্বার সি যদি ট্রাই করি, তাহলে অপশান নাম্বার সিতে কী দেওয়া আছে দেখো, একই রকমভাবে আমরা ব্র্যাকেটের ভেতরে যে পার্টটা আছে সেই পার্টটার ভ্যালু কত পাবো 3 - 4, তার মানে এটা পাবো আমরা -1। তারপরে +2 এর থেকে যদি -1টা মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো -2, তাহলে -2টা বাইরে বেরোবে কত -1 বেরোবে, তাহলে এখানে আমরা পাবো -1। তাহলে দেখো 2 + 2 মাল্টিপ্লাইড বাই 3 মানে -6 -5 তার সাথে হচ্ছে -1, তাহলে এখানে আমরা কত পাবো +6 -6, তাহলে +6 -6 ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এখানে আমরা পাওয়া যাবো 0। তাহলে এটা হচ্ছে আমাদের অপশান নাম্বার সি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। একজন মুদি ব্যবসায়ী 40 টাকা কেজি দরে 50 কেজি চিনির সাথে 30 টাকা কেজি দরে 70 কেজি চিনি মিশ্রিত করেন। যদি 20% লাভ করতে হয় তাহলে তাকে কোন দামে মিশ্রণটি বিক্রি করতে হবে। তো এখানে আমাদেরকে বলেছে যে 40 টাকা কেজি দরে চিনি এবং 30 টাকা কেজি দরে চিনি। তাহলে প্রথমে আমরা কি করব, মিক্সচার অ্যালিগেশন লাগিয়ে আমাদের যে মিশ্রণের যে টোটাল যে প্রাইস কত হবে সেটা প্রথমে বার করব। তারপরে আমরা দেখব যে সেটার উপর 20% লাভ করলে আমাদের বিক্রয় মূল্য কত হবে মিশ্রণের। তো এখানে আমার মিক্সচার অ্যালিগেশনের যে পদ্ধতি সেটা যদি লাগাই, তো আমাদের 2 ধরনের চিনি মেশানো হয়েছে। এক ধরনের দাম হচ্ছে 40 টাকা কেজি এবং এক ধরনের দাম হচ্ছে 30 টাকা কেজি। এবার এখানে আমরা মিশ্রণটার দাম কত সেটা জানি না, তাহলে এটা যদি আমরা এক্স মনে করি তাহলে আমরা জানি যে চিনি দুটোর যে কেজিতে যে পরিমাণ সেটা দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে চিনি দেওয়া আছে 50 কেজি, দ্বিতীয় ক্ষেত্রে চিনি দেওয়া আছে 70 কেজি। তাহলে এদের যদি আমরা রেশিও নিই তাহলে 5:7 আমাদের রেশিও হবে, তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, এইটা হচ্ছে তাদের রেশিও। এবার আমরা বলতে পারি যে 40 থেকে যদি আমরা এক্স মাইনাস করি তাহলে 7 পাওয়ার কথা এবং এক্স থেকে যদি আমরা 30 মাইনাস করি তাহলে আমাদের 5 পাওয়ার কথা। এইটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশনের বেসিক নিয়ম। তাহলে সেই মতো যদি আমরা করি তাহলে এখানে আমরা লিখতে পারি 40 - x ডিভাইডেড বাই x - 30, কেননা এক্সটা যদি একটা দামের থেকে বেশি হয় তাহলে আরেকটা দামের থেকে কম হবে। তাহলে এইটাও অনুপাত আমরা পাবো 40 - x মানে হচ্ছে 7 আর x - 30 মানে হচ্ছে 5। তাহলে এইটা যদি আমরা এবার কোনাকুনি গুণ করি তাহলে কী পাবো দেখো, 7 দিয়ে যদি এইটাকে মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো 7x - 3 × 7 = 21 মানে হচ্ছে 210 ইজিক্যাল টু 4 × 5 = 20 তার মানে হচ্ছে 200 - 5x। তাহলে এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে এদিকে আমরা পাই 12x = 210 + 200 মানে হচ্ছে আমরা পাই কত 410। তাহলে x আমরা কত পেয়ে যাব 410 ডিভাইডেড বাই 12, এইটা পেলাম আমরা মিশ্রণটির দাম। এবার বলেছে এই যে দামটা পেলাম সেটার উপরে 20% লাভ করতে হবে। তাহলে 20% লাভ মানে আমরা জানি 120
ডিভাইডেড বাই 100, এই ভ্যালুটা আমাদের বার করতে বলেছে। তাহলে এইটা হবে আমাদের 20% লাভ করার পরে বিক্রয় মূল্য। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো প্রথমে 0 0, এখানকার 0 আর 0 যদি কাটি তাহলে 12 দিয়ে যদি 12কে কেটে দিই তাহলে এক্সের ভ্যালু আমাদের পড়ে থাকে কত, 41 টাকা। তাহলে মিশ্রণটির যে দাম 20% লাভের পরে বিক্রি করতে হবে সেটা আমাদের 41 টাকা হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক। কোশ্চেন নাম্বার 5, একটি পাত্রে 4:9 অনুপাতে তরল এ এবং তরল বি আছে। যদি পাত্রে 8 লিটার তরল এ যোগ করা হয় তবে নতুন অনুপাত হয় 8:9। তবে মূল মিশ্রণ অর্থাৎ প্রাইমারি যে আমাদেরকে মিশ্রণটা দেওয়া ছিল সেটাতে এ এর পরিমাণ কত সেটা লিটারে খুঁজতে বলেছে। তো একটা তরল ছিল, সেখানে আমাদের A:B সেটা আমাদেরকে দেওয়া আছে 4:9। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি A অনুপাত B = আমাদের দেওয়া ছিল প্রথমে 4:9 দেওয়া ছিল, তারপর বলেছে আমাদেরকে 8 লিটার এ মিশ্রণটি বা এ তরলটি মেশানো হয়েছে, তারপর আমাদের অনুপাত হয়েছে 8:9। তাহলে এইটা অনুপাতটা দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে আমাদের 8:9। এবার এখানে দেখো আমাদেরকে বলেছে শুধুমাত্র তরল এ মেশানো হয়েছে, তরল বি মেশানো হয়নি, তার জন্য আমাদের দুটো ক্ষেত্রেই আমাদের তরল বি এর পরিমাণটা সমান আছে। এটা যদি সমান না থাকতো তাহলে আমাদেরকে অনুপাতগুলো সমান করতে হতো বি এর, যেহেতু এখানে সমান আছে তার জন্য আমাদেরকে সমান করার দরকার নেই। তাহলে আমাদেরকে শুধুমাত্র এখানে এ এর পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, যেটা হচ্ছে 4 থেকে 8 হয়েছে, তার মানে এখানে টোটাল 4 ইউনিট বৃদ্ধি পেয়েছে। এই যে 4 ইউনিট বৃদ্ধি পেয়েছে সেই 4 ইউনিটের ভ্যালু আমাদেরকে পরিমাণে দেওয়া আছে 8 লিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 8 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে 2 লিটার হয়ে যাবে 1 ইউনিটের ভ্যালু। এবার বলেছে যে মূল মিশ্রণে অর্থাৎ প্রাইমারি যে মিশ্রণ অর্থাৎ 4:9 যেটা ছিল সেখানে এর পরিমাণ কত, এর পরিমাণ কত ছিল 4 ইউনিট। তাহলে 4 ইউনিট মানে হচ্ছে 8 লিটার, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, 12 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার মাত্রা সহ একটা ধাতুর শক্ত টুকরো আছে যেটা হচ্ছে আয়তঘন আকারের। এটিকে গলিয়ে একটি ঘনকে পরিণত করা হলো, তাহলে ঘনকের পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা কত হবে সেমি স্কোয়ারে আমাদেরকে বার করতে বলেছে। তো এই অঙ্কগুলো আগে আমরা 2-3টে করেছি, যেখানে আমাদের একটা ঘনককে পরিণত করা হয় একটা কিউবে। তাহলে একই পরিমাণ আমাদের ম্যাটেরিয়াল, সেটা লোহা হোক বা তামা হোক, একই পরিমাণ ম্যাটেরিয়ালস দিয়ে ঘনকটাকে তৈরি করা হয়েছে। যেই আয়তনটা আমাদের আয়তঘনের ছিল সেই আয়তনটা আমাদের ঘনকের ক্ষেত্রে হবে। তাহলে আমরা যদি ইকুয়াল করি যে ঘনকের আয়তন এবং আয়তঘনের আয়তন জোড়া যদি আমরা ইকুয়াল করি তাহলে সেক্ষেত্রে আমাদের ঘনকটার আয়তন পাবো, সেই আয়তন থেকে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পাবো, সেখান থেকে আমরা পার্শ্বীয় তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমাদের ঘনকের যে আয়তন সেটা আমরা জানি যে A কিউব, যেখানে হচ্ছে এ হচ্ছে ঘনকের একটা সাইড হয়। তাহলে ঘনকের আয়তন = আমাদের আয়তঘনের যেটা দেওয়া আছে সেটার আয়তনের সাথে সমান হবে। তাহলে এখানে হচ্ছে 12 মাল্টিপ্লাইড বাই 9 মাল্টিপ্লাইড বাই 2। তাহলে এই 12কে আমরা কী কী লিখতে পারি, প্রথমে দেখো 12কে আমরা 3 গুণিত 4 লিখতে পারি, তার মানে 4কে আবার 2 গুণিত 2, আর 9কে আমরা লিখতে পারি 3 গুণিত 3, আর এইটা 2টা ছিল। তাহলে এইখান থেকে যদি আমরা A লিখি তাহলে এইটার যদি আমরা কিউব রুট করি তাহলে 3টে সংখ্যার জন্য একটা সংখ্যা বাইরে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3টে 3-এর জন্য একটা 3 এবং 3টে 2-এর জন্য একটা 2, তার মানে এখানে আমরা লিখতে পারি 3 গুণিত 2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। এবার এখানে বলেছে যে ঘনকের পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে একটা জিনিস লক্ষ্য করা যে আমাদের ঘনকের যদি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলতো তাহলে সেটার ফর্মুলা হয় আমাদেরকে 6a² বার করে আমরা অ্যান্সারটা বার করতাম। কিন্তু এখানে বলেছে আমাদেরকে পার্শ্বীয় তলের ক্ষেত্রফল। পার্শ্বীয় তল মানে হচ্ছে ইংরেজিতে যাকে বলে ল্যাটারাল সারফেস। এবার যদি একটা ঘনকের যদি আমরা ছবি আঁকি বা লুডুর ছক্কা যদি তোমরা কেউ কল্পনা করতে পারো বা দেখো, তাহলে এখানে দেখবে পার্শ্বীয় তলের ক্ষেত্রফল বলতে আমাদের যেই তলগুলো আমাদের পাশে আছে, যেমন সামনে একটা, পাশে একটা, তারপরে পিছনে একটা, এই পাশে একটা, অর্থাৎ টোটাল 4টে যে তল আছে সেই 4টে তলের আমাদেরকে ক্ষেত্রফল বার করতে বলেছে। উপরে একটা তল আছে, নিচে একটা তল আছে, সেই তলগুলো আমাকে ধরতে হবে না। তাহলে টোটাল যে ঘনকের 6টা তল থাকে তার মধ্যে আমাদেরকে শুধু 4টে তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে 4 ইন্টু ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে একটা বর্গক্ষেত্র হয় যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে 4 ইন্টু এর স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ঘনকের ল্যাটারাল সারফেস অর্থাৎ পার্শ্বীয় তলের ক্ষেত্রফল। তাহলে 4 মাল্টিপ্লাইড বাই a মানে কত পেয়েছি আমরা 6 পেয়েছি, তাহলে a এর স্কোয়ার মানে হচ্ছে 36, তার মানে 4 গুণিত 36, এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইটা যদি করি তাহলে 4 6 24, 4 হাতে থাকে 2, 3 4 12 আর 2 হচ্ছে কত 14, তাহলে 144 সেমি স্কোয়ার, এইটা হয়ে যাবে আমাদের ঘনকের পার্শ্বীয় তলের ক্ষেত্রফল, যেটা আমাদের অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7 দিয়েছে আমাদের একটা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে আমাদেরকে কোশ্চেনটা কী বলেছে প্রথমে পড়ো। বলেছে স্টাডি দ্য গিভেন টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলোজ। দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ ভোটার্স ইন 4 ডিফারেন্ট ভিলেজ। মানে বলেছে PQRS এই যে 4টে গ্রাম আছে সেই গ্রামগুলোতে নাম্বার অফ টোটাল ভোটার্স এবং কত % ভোট করেছে সেটা আমাদেরকে টেবিল আকারে দেওয়া আছে। যেমন ধরো পি যে গ্রামটা আছে সেটাতে টোটাল যে রেজিস্টার্ড ভোটার অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম আছে সেরকম ভোটারের সংখ্যা হচ্ছে 1100, এবং তার মধ্যে পার্সেন্টেজ অফ পিপল হু ভোটেড মানে যত % লোক ভোট করেছে তার 1100-র মধ্যে 68% লোক ভোট করেছে। একই রকমভাবে কিউ গ্রামের ক্ষেত্রে 1450
টোটাল ভোট তার মধ্যে 62% ভোট করেছে। এবার আমাদেরকে কোশ্চেন বলেছে দ্য নাম্বার অফ পিপল হু ডিড নট ভোট ইন ভিলেজ পি, মানে ভিলেজ পি এর ক্ষেত্রে যারা ভোট করেনি ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান দ্যাট অফ হু ডিড নট ভোট ইন ভিলেজ আর, মানে পিতে যারা ভোট করেনি তাদের যে সংখ্যা সেটা আরতে যারা আর গ্রামে যারা ভোট করেনি তাদের সংখ্যার চেয়ে কত পার্সেন্ট বেশি সেটা আমাদেরকে বার করতে বলেছে। কোশ্চেনটা বোঝা গেছে। এবার আমরা ক্যালকুলেশনটা করছি কীভাবে সেটা লক্ষ্য করো। তো পিতে যে টোটাল ভোট ছিল 1100, সেইটার মধ্যে 68% ভোট করেছে। তাহলে টোটাল ভোট যদি আমাদের 100% মানে যদি 1100 হয়, তাহলে 68 যদি ভোট করে তাহলে আমাদের এখানে 32% এমন মানুষ আছে যারা হচ্ছে ভোট করেনি। তাহলে পি গ্রামের ক্ষেত্রে টোটাল যারা ভোট করেনি তারা হচ্ছে টোটাল সংখ্যা কত হবে, তাহলে 1100 32% মানে হচ্ছে 32 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য যদি কাটি তাহলে 1100 মাল্টিপ্লাইড বাই 32, তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এইটা পাই 352। এইটা হচ্ছে পি গ্রামে যারা হচ্ছে ভোট করেনি। একই রকমভাবে আর গ্রামে কারা ভোট যারা 10 জন ভোট করেনি সেই সংখ্যাটা যদি বার করি তাহলে আর গ্রামে টোটাল ভোটার ছিল 1200 জন। তাহলে 1200 জনের মধ্যে দেখো 73% ভোট করেছে। তাহলে 73% যদি ভোট করে থাকে তাহলে 27% মানুষ এমন আছে যারা হচ্ছে ভোট করেনি। তাহলে 00 যদি কাটি তাহলে 12 আর 27 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাই 324। তাহলে এইটা পেলাম আমরা যারা ভোট করেনি। এবার বলেছে পিতে যারা ভোট করেছে ভোট করেনি তারা কি আরতে যারা ভোট করেনি তাদের থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে 352টা 324 থেকে কত পার্সেন্ট বেশি সেটাই আমাদের বার করতে বলেছে। তাহলে দুটো সংখ্যা পেলাম 352 আর 324। তাহলে এইটা যদি আমরা মাইনাস করি তাহলে কত পার্সেন্ট বেশি, অর্থাৎ পি থেকে আমরা কিউ আর মাইনাস করব, সেইটাকে আর এর সাপেক্ষে কত পার্সেন্ট বেশি এইটা মাইনাস করতে হবে। তাহলে 352 থেকে যদি 324 আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 28 আর ডিভাইডেড বাই হবে 324 আর পার্সেন্টেজের জন্য এইটা করবো আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে উপরে দেখো যদি 4 দিয়ে কাটি তাহলে পাবো 7 আর নিচে যদি 4 দিয়ে কাটি তাহলে পাবো 3 8 4 8 32 আর 4 1 4। তাহলে উপরে আমরা পাচ্ছি 700 আর নিচে পাচ্ছি 81। তাহলে এটা যদি ডিভাইড করি তাহলে 8 8 64, তাহলে 8 দিয়ে আমাদের ডিভিশন যাবে, তাহলে 8 পূর্ণ সামথিং হবে। অপশানগুলোর দিকে এবার লক্ষ্য করো, 8 দিয়ে আমাদের একটা অপশানে উত্তর আছে যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার ডি, অর্থাৎ 8 পূর্ণ 52/81 এত পার্সেন্ট হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8 আবার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে, যেখানে বলেছে 20 জন পুরুষ 40 দিনে একটি কাজ সম্পন্ন করে এবং 40 জন মহিলা 60 দিনে ওই একই কাজ করতে পারে। 10 জন পুরুষ এবং 20 জন মহিলা যদি একসাথে কাজটি করে তাহলে কত দিনে শেষ হবে। তো এইখানে আমাদের টোটাল ওয়ার্কটা কীভাবে বার করবো সেটা আমাদের হচ্ছে মেন বিষয়। তাহলে বলেছে 20 জন পুরুষ 40 দিনে কাজ করে, তাহলে 20 জন পুরুষ মানে এম 40 দিনে কাজ করে, তার মানে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু এইটাই আবার বলেছে কত 40 জন মহিলা অর্থাৎ 40 জন, তাহলে 40 ওমেন যদি ধরি এইটা কাজটা করে 60 দিনে, তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক মেনদের ক্ষেত্রে এবং এইটা হচ্ছে ওমেনদের ক্ষেত্রে, দুটো যেহেতু সমান তার জন্য আমরা ইকুয়াল করতে পারি। এবার যদি আমরা কাটাকাটি করে মেন এবং ওমেনের এফিসিয়েন্সিটা বার করি তাহলে এখানে দেখো 40 কাটে 20 দিয়ে যদি আমরা 60কে কাটি তাহলে এখানে পাই 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মেন ডিভাইডেড বাই ওমেন, তাহলে এখানে আমরা পাই 3:1, অর্থাৎ পুরুষ এবং মহিলার যে এফিসিয়েন্সির যে অনুপাত সেটা আমরা পেলাম 3:1। এবার আমরা যদি টোটাল ওয়ার্কটা পুরো কাজটা যদি বার করতে চাই তাহলে হয় মেন না হয় আমাদের ওমেনের যে এফিসিয়েন্সি সেটা উপরে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে কী পাবো দেখো, যদি মেনের এফিসিয়েন্সিটা বসাই তাহলে 20 মাল্টিপ্লাইড বাই এম মানে হচ্ছে 3 20 হচ্ছে 60 মাল্টিপ্লাইড বাই 40, এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এই টোটাল ওয়ার্কটা এবার করতে হবে কতজনকে, বলেছে 10 জন পুরুষ, তাহলে 10 এম প্লাস 20 জন মহিলা, তাহলে হচ্ছে 20 ওমেন। তাহলে 10 জন এম মানে হচ্ছে 10 গুণিত 3 মানে হচ্ছে 30 প্লাস 20 জন ওমেন মানে হচ্ছে 20 মাল্টিপ্লাইড বাই 1 তার মানে হচ্ছে 20। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত 50, অর্থাৎ 10 জন পুরুষ এবং 20 জন মহিলার টোটাল যে এফিসিয়েন্সি সেটা আমরা 50 পেলাম। তাহলে টাইম কত লাগবে, টাইম লাগবে আমাদের টোটাল ওয়ার্ক অর্থাৎ 60 মাল্টিপ্লাইড বাই 40 ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি তার মানে হচ্ছে 50। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 0 কাটলাম, 5 দিয়ে যদি 60কে কাটি তাহলে এখানে পাই 12, তাহলে হচ্ছে টোটাল 4 12 হচ্ছে 48 দিন, 48 দিন সময় লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 আমাদেরকে দিয়েছে লসাগু গসাগু থেকে, যেখানে বলেছে পি এবং কিউ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ এলসিএম বা হচ্ছে লসাগু আর হলে পি স্কোয়ার কিউ এবং পি কিউ স্কোয়ারের লসাগু কত হবে। তো এখানে আমাদের পি এবং কিউ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এলসিএম বলেছে আর, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ইন্টু কিউ ইজ ইকুয়াল টু আর। যেহেতু আমরা জানি না যে পি এবং কিউ এর মধ্যে কিছু কমন আছে কিনা, কমন যদি থাকতো যদি একটা সংখ্যা হতো তাহলে সেটার আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতাম, কিন্তু এখানে যেহেতু আমরা পি এবং কিউ কিছু জানি না তাহলে পি এবং কিউ এর গুণফল ইজ ইকুয়াল টু আমরা আর লিখতে পারি। এবার বলেছে পি স্কোয়ার কিউ এবং পি
কিউ স্কোয়ারের লসাগু কত হবে। তো এখান থেকে পি স্কোয়ার কিউ এবং পি কিউ স্কোয়ারে যদি আমরা লসাগু বার করি তাহলে এলসিএম অফ পি স্কোয়ার কিউ কমা পি কিউ স্কোয়ার। তাহলে এলসিএমের ক্ষেত্রে সব থেকে বড়ো টার্মগুলোকে আমরা নিই। তাহলে এখানে সব থেকে বড়ো টার্ম পি এর আছে পি স্কোয়ার এবং কিউ এর আছে কিউ স্কোয়ার। তাহলে এই পি স্কোয়ার এবং কিউ স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, পি কিউ মাল্টিপ্লাইড বাই পি কিউ লিখতে পারি। তাহলে একটা পি কিউ মানে হচ্ছে আমাদের আর। এখানে দেখো আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার বলে কোনো টার্ম নেই। তাহলে পি কিউ এবং পি কিউকে যদি মাল্টিপ্লাই করে লিখি তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু আমরা আর পেয়েছি। তাহলে একটা পি কিউ এর জায়গায় যদি আমরা আর বসাই তাহলে পি কিউ এটা রাখলাম আর এইটার জায়গায় যদি আর বসাই তাহলে দেখো আমরা এরকমভাবে অপশানটা আছে। এবার তুমি যদি পি স্কোয়ার কিউ স্কোয়ারে রেখে দিতে এবং সেটা যদি অপশানে থাকতো তাহলে এইখানে টিক মারতে পারতে। যেহেতু সেটা রাখা নাই তার জন্য আমাদের আর এর টার্মে একটা উত্তর বার করতে বলেছে, তার জন্য আমরা পি কিউ ইজ ইকুয়াল টু যেহেতু আর পেয়েছি তাহলে একটা জায়গায় আমরা পি কিউ বসাতে পারি। তাহলে পি কিউ মাল্টিপ্লাইড বাই আর এইটা হয়ে যাবে আমাদের পি স্কোয়ার কিউ এবং পি কিউ স্কোয়ারের লসাগু, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটা একদম সহজ, কিছুই না, শুধু একটু বোঝার জিনিস আছে। কোশ্চেন নাম্বার 10 এটা দিয়েছে আমাদেরকে অ্যাভারেজ থেকে, যেখানে বলেছে 17 জন পুরুষের গড় ওজন দেওয়া আছে 63 কেজি এবং 36 জন মহিলার গড় ওজন দেওয়া আছে আমাদেরকে 54 কেজি। তাহলে পুরুষ এবং মহিলার একত্রে গড় ওজন কত হবে। তো এই অঙ্কটা শুধুমাত্র আমাদের সমীকরণটা গঠন করে আমাদের ক্যালকুলেশনে আছে একটু, তার জন্যই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা অ্যাভারেজ যে ওয়েট সেটা কত হবে, 17 জন পুরুষের গড় ওজন যদি 63 কেজি হয় তাহলে টোটাল ওজন কত হবে, 17 মাল্টিপ্লাইড বাই 63 প্লাস 36 জন মহিলার গড় ওজন 54 কেজি হলে টোটাল ওজন কত হবে, 36 মাল্টিপ্লাইড বাই 54। এইটা হচ্ছে টোটাল পুরুষ এবং মহিলার মোট ওজন পেলাম। এবার এটাকে ডিভাইড করতে হবে টোটাল নাম্বার অফ পুরুষ এবং মহিলার সংখ্যা দ্বারা। তাহলে এখানে আমরা লিখতে পারি 17 প্লাস 36 যদি আমরা করি তাহলে এখানে আমরা কত পাই, 7 আর 6 হচ্ছে 13, তাহলে এখানে হচ্ছে 53 জন। তাহলে এই উপরে যে ক্যালকুলেশনটা পাবো সেটাকে 53 দিয়ে ভাগ করলেই আমরা টোটাল ওজনটা পেয়ে যাব। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 17কে 63 দিয়ে মাল্টিপ্লাই করো প্রথমে। তাহলে প্রথমে যদি আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 60 দিয়ে মাল্টিপ্লাই না করে তুমি যদি 63কে যদি প্রথমে 10 এবং 7 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত হবে, প্রথমে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো 630, তারপরে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 7 হবে 21, 1 হাতে থাকে 2, তারপরে 6 7 42 আর 2 হচ্ছে 44, তাহলে এটা হবে 441। তাহলে এখানে হবে 1, এখানে হবে 7, এখানে হবে কত 10, তার মানে হচ্ছে 1071 পেলাম এইটা। প্লাস এবার আমরা মাল্টিপ্লাই করব 36 তার সাথে হচ্ছে 54, তাহলে 36 54 যদি আমরা মাল্টিপ্লাই করতে চাই তাহলে এখানে 36 মাল্টিপ্লাইড বাই 54 এইটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে প্রথমে দেখো আমরা এখানে ভেঙে ভেঙে মাল্টিপ্লাই করছি, যেটাতে প্রথমে 36কে আমরা প্রথমে 50 তারপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে প্রথমে যদি 50 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই তাহলে 50-এর শূন্য একটা বসলো, তারপর 5 6 30-এর শূন্য হাতে থাকে 3, তারপরে 3 5 15 আর 3 হচ্ছে এখানে 18, তাহলে 1800 পেলাম। তারপরে 4 দিয়ে যদি 36কে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাই 144, তাহলে এইটা হচ্ছে 4,4 9 1 অর্থাৎ 1944 পেলাম। তাহলে উপরে পেলাম 1944 প্লাস 1071, তাহলে ডিভাইডেড বাই 53। তাহলে উপরে যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা কত আসবে সেটাকে আমাদের 53 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগফলটা এখানে আমাদের আসে 4 আর 1 হচ্ছে কত আমাদের ডান দিকে হবে 5, তারপরে 7 আর 4 যোগ করলে আমাদের হবে 11 1 ক্যারি হয় 1, তারপরে 9 আর 1 10 0, তারপরে 2 2 1 1 2 আর 1 হবে 3, তার অর্থাৎ 3015 ডিভাইডেড বাই 53। তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো প্রথমে যদি 6 দিয়ে ভাগ যাবে 300 আছে, তার মানে 6 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তার মানে এটা আমাদের ভাগ যাবে কত দিয়ে, 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা হবে 53কে ভাগ দিলে 265 হবে। তাহলে এখানে ভাগটা আমি করেই দেখি, তাহলে 53কে তাহলে এখানে প্রথমে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে এইটা হবে 2 6 5, তারপরে দেখো এখানে 6 থাকে, এখানে হবে 7, তাহলে এখানে 3, তারপরে 365 365 365। আবার যদি এটাকে ডিভাইড করি তাহলে এখানে আমরা কত পাবো, 6 দিয়ে যদি দিই তাহলে 6 দিয়ে দিলে কত হবে, যে 3 6 18 8 হাত থেকে 1 3 5 15 হাত থেকে 16 530 3 6 18 8 হাত থেকে 1, তারপরে হবে 5 6 30 হাত থেকে হবে 31, অর্থাৎ 318। তাহলে এখানে যদি -7 তাহলে এখানে 2 4 47 থাকছে, তার মানে এটা আমাদের 56 দশমিক সামথিং হবে। তারপরে এখানে পূর্ণ সংখ্যাতে নিতে বলেছে, তাহলে এটা 56 দশমিক সামথিংকে আমরা 57-র কাছাকাছি নিতে পারি। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ 57 কেজি হয়ে যাবে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 11 আবার একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক দিয়েছে। এইটা একটু জটিল আছে কিন্তু আমি ভালো করে বোঝাচ্ছি, তোমরা ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে। এখানে বলেছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 10 15 এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা বিকল্প দিনে কাজ করে এমনভাবে যে প্রথম দিন এ করে, দ্বিতীয় দিন বি করে এবং তৃতীয় দিন করে সি, আবার 4 নম্বর দিনে আবার এ করে, তারপর বি করে, তারপর আবার সি করে, এরকমভাবে সার্কেলটা চলছে। তাহলে বলেছে তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে আমাদের যে এফিসিয়েন্সি বার করার যে নিয়ম সেটা দিয়ে আমরা এফিসিয়েন্সি বার করব। তাহলে এ করে 10 দিনে,
বি করে 15 দিনে আর সি করে কত দিনে 20 দিনে। তাহলে এদের এফিসিয়েন্সি করলে আমাদের টোটাল ওয়ার্ক পাবো 60, অর্থাৎ এদের এলসিএম করে তাহলে এ এর এফিসিয়েন্সি হবে 6, বি এর এফিসিয়েন্সি হবে 4 এবং সি এর এফিসিয়েন্সি হবে 5। তাহলে এটা পেলাম, সরি বি এর এফিসিয়েন্সি হবে 3, 3 × 60, তাহলে এখানে হবে 3। এবার বলেছে আমাদের এ প্লাস বি প্লাস সি এরকমভাবে কাজ করে, তাহলে এইটা হচ্ছে 3 দিনের কাজ। তাহলে 3 দিনের টোটাল কত ইউনিট কাজ হয়? 6 + 4 + 3, তাহলে হচ্ছে 6 × 4 = 10 মানে হচ্ছে 13, অর্থাৎ 3 দিনে আমাদের কাজ হয় টোটাল 13 ইউনিট। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? দেখো আমাদের বলেছে 3 দিনে যে আমরা কাজটা পেলাম সেটা পেলাম 13 ইউনিট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 13 ইউনিট যে কাজ সেটা হয় আমাদের 3 দিনে। আর আমাদের টোটাল ওয়ার্ক আছে কত? 60 ইউনিট। তাহলে 60-এর কাছাকাছি যেতে গেলে 13কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাবো? দেখো 4 13 আমরা কত পাবো? 52 ইউনিট কাজ হবে। তাহলে ইউনিটকে যখন 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দিনকে আমাদের 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 52 ইউনিট কাজ করতে আমাদের টোটাল সময় লাগবে 12 দিন। তাহলে 52 ইউনিট কাজ হয়েছে, আর করতে আমাদেরকে 8 ইউনিট। তাহলে 52 ইউনিটের পরে আমাদের সার্কেলটা কমপ্লিট হলো 4টে। তারপরে যখন সার্কেল কমপ্লিট হলো তখন আমাদের প্রথম আবার এ কাজ করতে আসবে। তাহলে এ যখন কাজ করবে তখন করবে 6 ইউনিট। তাহলে 52 ইউনিটের সাথে যদি আমরা 6 ইউনিট অ্যাড করি তাহলে তার সাথে দিনের সাথে আমার 1 ইউনিট অ্যাড হবে। তাহলে এটা হলো 58 ইউনিট। 58 ইউনিটের পরে আমাদের 2 ইউনিট কাজ পড়ে থাকছে, সেই 2 ইউনিট কাজ কে করবে? এর পরে কে আসে? আমাদের বি আসে। আর বি কাজ করে কত ইউনিট? একদিনে করে সে 4 ইউনিট। তাহলে 2 ইউনিট কাজ সে কত দিনে করবে? 2/4 অর্থাৎ হাফ দিনে করবে। তাহলে এখানে আমাদের টোটাল দিন কত হলে দেখো 12, এখানে একদিন 13 আর এখানে হাফ দিন, তার মানে হচ্ছে 13 × 1 2 দিনে আমাদের টোটাল যে কাজটা সেটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 6:7। যদি এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 16 হয় তাহলে সংখ্যাগুলি খুঁজুন। তো এখানে আমাদেরকে দুটি সংখ্যার অনুপাত যেখানে দেওয়া আছে 6:7, তাহলে এখানে আমাদের অনুপাতে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? এখানে হচ্ছে 1 ইউনিট। সেই 1 ইউনিটের ভ্যালু আমাদেরকে কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 16 থাকে তাহলে আমাদের সংখ্যাগুলো নির্ণয় করতে বলেছে, যাতে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 6 ইউনিট। তাহলে 6 × 16, তাহলে এখানে হলো 6 × 16 96 হলো প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত হবে? 7 × 16, তার মানে এইটা হয়ে যাবে 112। তাহলে আমাদের সংখ্যা দুটি হয়ে যাবে অপশন নাম্বার এ 96 এবং 112। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 আমাদেরকে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে দিয়েছে, যেটা হচ্ছে কোশ্চেন হচ্ছে বার গ্রাফের। তো এখানে আমাদেরকে 3টে কোম্পানি আছে এক্স, ওয়াই এবং জেড, যেখানে 3টে কোম্পানির যে প্রোডাকশন সেটা আমাদেরকে দেওয়া আছে 2000 সাল থেকে 2003 সাল পর্যন্ত। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ অ্যাভারেজ প্রোডাকশন অফ কোম্পানি এক্স, মানে কোম্পানি এক্সের অ্যাভারেজ প্রোডাকশন, তার সাথে রেশিও বার করতে হবে ডিউরিং দ্য পিরিয়ড 2000 থেকে 2003 সাল পর্যন্ত টু দ্য প্রোডাকশন অফ কোম্পানি ওয়াই, অর্থাৎ কোম্পানি এক্স এবং ওয়াই এর রেশিও বার করতে হবে, সেটা হচ্ছে 2000 থেকে 2003 সাল পর্যন্ত। আমাদের সেম পিরিয়ড হচ্ছে ব্যাগদের সংখ্যা দেওয়া আছে লাখে। তাহলে এখান থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের রেশিও বার করতে হবে। তাহলে এক্স এবং ওয়াইয়ের টোটাল নাম্বার কত আছে সেটা যদি প্রথমে দেখি, তাহলে এক্স আর ওয়াইয়ের রেশিও বার করতে হবে। তাহলে আমরা যদি করি যে প্রথমে এক্সের ভ্যালু কোনগুলো আছে, তাহলে দেখব এক্সের টোটাল হচ্ছে 4টে প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে প্রথম প্রোডাক্ট হচ্ছে 30, দ্বিতীয়টা হচ্ছে দেখো আমাদের দুটোই 50 আছে, তারপরে 4 নম্বরটা হচ্ছে আমাদের 40 আছে। তাহলে এইগুলো যদি অ্যাড করি তাহলে সবগুলো আমাদের এক্সের ভ্যালু পাবো। তাহলে এক্সের ভ্যালু আমাদের কী কী হবে দেখো, প্রথমে যদি আমরা আলাদা আলাদা করে এক্স এবং ওয়াইটা বার করার চেষ্টা করি তাহলে এক্সের ক্ষেত্রে আমাদের কী কী আসবে, এক্সের আসবে প্রথমে হচ্ছে 30, তারপরে হচ্ছে 50 50 100, তারপরে হচ্ছে লাস্টেরটা হচ্ছে 40। এইটার অ্যাভারেজ করতে বলেছে, অ্যাভারেজ করতে বলা মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এটা হচ্ছে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে উপরে আসবে 100 আর 30 আর 40 হচ্ছে 170 ডিভাইডেড বাই 4। এইটা হলো এক্সের। একই রকমভাবে যদি ওয়াইয়ের ক্ষেত্রে বার করি তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে কত আছে দেখো, ওয়াইয়ের হচ্ছে এইগুলা। তাহলে ওয়াইয়ের প্রথমে আছে দুটো হচ্ছে 40, তার মানে 40 40 80, প্লাস তারপর আছে 50 আর তারপর আছে 30, তার মানে এখানে হচ্ছে আমাদের 80। তাহলে 80 আর এখানে হচ্ছে অ্যাভারেজ করার জন্য 4 দিয়ে ভাগ, তাহলে এখানে আমরা পাবো 80 80 160 ডিভাইডেড বাই 4। তাহলে এবার যদি এই দুটো যদি রেশিও করি, অর্থাৎ 170 ডিভাইডেড বাই 4 অনুপাত 160 ডিভাইডেড বাই 4, তাহলে দেখো নিচ থেকে 4 এবং 4 যদি কাটি তাহলে উপরে 0 0 কাটলে এটা রেশিওটা আমরা পেয়ে যাবো কত, 17:16 পেয়ে যাবো রেশিও। তাহলে এখানে এক্স এবং ওয়াইয়ের যে অ্যাভারেজ প্রোডাকশন সেটা রেশিও হয়ে যাবে 17:16, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। A/B = 7:9 এবং B/C = 5:6 হলে সি এবং এ এর অনুপাত কত হবে? তো এই অঙ্কগুলো একদমই সহজ। যেখানে আমরা প্রথমে A/B কে লিখতে পারি A/B, তার মানে এটা হচ্ছে 7/9, এবং B/C কে আমরা যদি B/C লিখি তাহলে এটা আমরা লিখতে পারবো 5/6। এবার বাম দিকের সাথে বাম দিকে এবং ডান দিকের সাথে ডান দিকে যদি মাল্টিপ্লাই করি তাহলে A/B মাল্টিপ্লাইড বাই B/C, আর ডান দিকে আমরা পাই 7/9 মাল্টিপ্লাইড বাই
5/6। এবার বাদিকে দেখো বি উপরে এবং বি নিচে যদি কেটে যায় তাহলে পড়ে থাকে এ ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু উপরে থাকে 5 7 35, 6 9 হচ্ছে 54। তাহলে এইটা আমরা পেলাম এ এবং সি এর রেশিও, আর বার করতে বলেছে আমাদেরকে সি এবং এ এর রেশিও। তাহলে এইটাকে জাস্ট উল্টে দেবো, তাহলে এখানে আমাদের হয়ে যাবে সি বাই এ ইজ ইকুয়াল টু 54:35। তাহলে এইটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিক্রম তার মাসিক বেতনের 13% সঞ্চয় করে। যদি তার মাসিক খরচ হয় 5,220 টাকা, তাহলে তার মাসিক সঞ্চয় কত? মাসিক সঞ্চয় মানে আমাদেরকে 13% ভ্যালু বার করতে বলেছে। তো আমরা যদি ধরি যে বিক্রমের টোটাল যে ইনকাম মাসিক সেটা হচ্ছে আমাদের যদি 100% হয়, তাহলে তার মধ্যে বলেছে সে 13% সঞ্চয় করে। তাহলে 13% যদি সঞ্চয় করে তাহলে খরচ করে কত? 100-র মধ্যে 13 বাদ দিলে আমরা তার খরচটা পেয়ে যাব। তাহলে খরচটা হচ্ছে আমাদের 87%। এই 87%-এর যে ভ্যালু সেটা আমাদেরকে নাম্বারে দেওয়া আছে হচ্ছে 5,220 টাকা। তাহলে 87%-এর ভ্যালু যদি 5,220 টাকা হয়, তাহলে আমাদেরকে বাল্টি করতে বলেছে তার মাসিক সঞ্চয় অর্থাৎ 13% ভ্যালু। তাহলে 87% ভ্যালু যদি এইটা হয় তাহলে 13% ভ্যালু কত হবে? এইটা আমরা কী করে পাবো না হচ্ছে ইজ ইকুয়াল টু 5,220 ডিভাইডেড বাই 87 আর মাল্টিপ্লাইড বাই হচ্ছে 13। তাহলে এইটা করলে আমরা তার যে মাসিক যে সঞ্চয় সেটা পেয়ে যাব। তাহলে 87 দিয়ে যদি এটাকে কাটার চেষ্টা করি, তাহলে 7 দিয়ে যদি কাটার চেষ্টা করি তাহলে 27 56, 5,200 বেশি হয়ে যাচ্ছে। 6 দিয়ে যদি কাটি তাহলে দেখো 6 7 হচ্ছে 42, 42-এর 2 হাতে থেকে 4, তারপরে 6 আসতে 48 আর 4 হচ্ছে 52। তাহলে এখানে আমাদের 6 দিয়ে কাটে যাবে, তাহলে 6 আর একটা হচ্ছে 0। তাহলে এইটা আমাদের হচ্ছে 6 তার গুণ করলে হয় 78। তাহলে এইটা হবে 780 টাকা হচ্ছে তার মাসিক সঞ্চয়, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16 বলেছে দুটি ট্রেন একটি স্টেশন থেকে একই দিকে যাত্রা করে। একটা হচ্ছে 90 কিলোমিটার/ঘন্টা বেগে এবং একটা হচ্ছে 80 কিলোমিটার/ঘন্টা বেগে। চলতে থাকলে 5 ঘন্টা পরে ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত হবে? তো এখানে আমাদেরকে বলেছে এরকম জায়গায় কোনো একটা যদি স্টেশন থাকে, তাহলে এই স্টেশন থেকে দুটি ট্রেন আমাদের চলতে শুরু করে। ধরলাম এইটা হচ্ছে এ ট্রেন যার গতি হচ্ছে 90 কিলোমিটার/আওয়ার, আর একটা হচ্ছে বি ট্রেন যার গতি হচ্ছে আমাদের 80 কিলোমিটার/আওয়ার। তাহলে এই দুটি ট্রেন যখন চলতে শুরু করবে তখন তাদের আমাদেরকে বলেছে যে 5 ঘন্টা পরে দূরত্ব কত হবে। তাহলে যখন দুটি ট্রেন চলছে তখন তাদের মধ্যে যে রিলেটিভ স্পিড, এই রিলেটিভ স্পিডটা আমরা কাজে নেব, যেহেতু দুটি ট্রেনই গতিশীল। তাহলে একজনের স্পিড যদি 90 হয়, একজনের যদি 80 হয় এবং তারা হচ্ছে একই দিকে চলছে, তাহলে এখান থেকে আমরা পাবো যে রিলেটিভ স্পিড সেটা কত পাবো? সেটা হচ্ছে একই দিকে চললে আমাদের মাইনাস হয়, তার জন্য 90 থেকে 80 মাইনাস করলে আমরা পাবো 10 কিলোমিটার/আওয়ার। এইটা হচ্ছে আমরা রিলেটিভ স্পিড পাবো। এবার এই রিলেটিভ স্পিড ধরে তারা যদি 5 কিলোমিটার চলে, অর্থাৎ এই ট্রেনটা যদি যেটার গতি বেশি সেটা বেশি দূর যাবে এবং বি ট্রেনটা কিছু দূর কম যাবে। তাহলে এই যে 5 ঘন্টা পরে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখানে দেখো যে তারা যখন রিলেটিভ স্পিড নিয়ে চলছে তারা 10 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে। এইটার মানে হচ্ছে তারা প্রতি ঘন্টায় যে ট্রেনটার গতি বেশি সেই ট্রেনটা যেটার গতি কম সেটার থেকে 10 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে। তাহলে 1 ঘন্টা যদি 10 কিলোমিটার এগিয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্সটা যদি 10 কিলোমিটার হয়, তাহলে 5 ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে? তাহলে এটা হয়ে যাবে 5 গুণিত 10, তাহলে এখানে হয়ে যাবে 50 কিলোমিটার হয়ে যাবে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। একটি আয়তঘনের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করুন, যার 3টি বাহুর পরিমাপ দেওয়া আছে আমাদেরকে 18 মিটার, 6 মিটার এবং 3 মিটার। তো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আয়তঘনের, সেটার আমরা ফর্মুলা জানি 2 × AB প্লাস BC প্লাস CA। এবার এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে 2 × AB মানে হচ্ছে আমরা যদি বসাই A × B, তাহলে 18 গুণিত 6, তার মানে এটা হয় আমাদের 108, প্লাস B × C মানে 6 গুণিত 3 করলে এটা আমরা পাই 18, এবং CA মানে হচ্ছে 3 এবং 18 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাই কত? 54। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 গুণিত কত হবে দেখো 4 আর 8 হচ্ছে 12 আর 8 হচ্ছে 20, 0 হাতে থাকে 2, তারপরে 5 6 আর হাতের 2 হচ্ছে 8, তারপরে হচ্ছে এখানে 1। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আবার 18 × 2 = 36, তাহলে হচ্ছে 360 মিটার স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে পৃষ্ঠতলের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18 বলেছে যুগ 3/2 ঘন্টায় 56 কিলোমিটার/ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করে। তাহলে যদি সে একই দূরত্ব 7 ঘন্টায় অতিক্রম করতে চায় তাহলে তার গতি কত হবে? তো এখানে বলেছে একজন ব্যক্তি সে হচ্ছে 56 কিলোমিটার/ঘন্টা বেগে যায় এবং সে যাত্রা করে 3/2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা টোটাল ডিস্টেন্স কত বার করতে পারবো? তাহলে 1 ঘন্টা যদি সে যায় 56 কিলোমিটার, তাহলে 3/2 ঘন্টায় সে কত যাবে? তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করবো 3/2 দিয়ে। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা পাবো 28 × 2 = 56, আর আমরা পাবো 28কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমরা পাবো 84 কিলোমিটার। তাহলে সে গিয়েছে কত কিলোমিটার? টোটাল যে যাত্রা করেছে সেটা হচ্ছে আমাদের 84 কিলোমিটার যাত্রা করেছে। তারপর বলেছে এই যে ডিস্টেন্স সে যদি 7 ঘন্টায় যেতে চায় তাহলে তাকে কত গতি রাখতে হবে? তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স আছে 84 ডিভাইডেড বাই টাইম, তাহলে এইটা আমরা পেয়ে যাবো কিলোমিটার/আওয়ার। এইটা এত গতিবেগ তাকে রাখতে হবে। তাহলে আমরা জানি এইটাকে যদি কাটাকাটি করি তাহলে 12 পাই, তাহলে এখানে
12 কিলোমিটার/আওয়ার হচ্ছে তার দ্বিতীয় ক্ষেত্রে গতিটা রাখতে হবে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, একজন ব্যক্তি 2800 টাকায় একটি টেবিল ফ্যান কেনেন এবং 12% লোকসানে বিক্রি করেন, তাহলে টেবিল ফ্যানের বিক্রয় মূল্য কত হবে? তো এইটা প্রফিট লস থেকে দিয়েছে, একদম ইজি অঙ্ক, যেখানে আমাদের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য বার করব। তাহলে এইটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস কত আছে, সেটা হচ্ছে 2800 টাকা, আর আমাদের টোটাল প্রাইস আমরা জানি 100% হয়, তাহলে সেইটাকে যদি 12% লসে বিক্রি করে, তাহলে 12% মানে লস যদি হয় তাহলে 100 - 12, তার মানে এটা হয়ে যাবে আমাদের 88%। তাহলে এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি কাটি, তাহলে এখানে আমরা পাচ্ছি 28 × 88। তাহলে এখানে আমরা ইউনিট ডিজিটটা যদি দেখার চেষ্টা করি, তাহলে 8 এবং 8 যদি মাল্টিপ্লাই করি তাহলে 64 হয়, তার মানে আমাদের ইউনিট ডিজিট হবে 4। এবং অপশানগুলোর দিকে যদি দেখো, তাহলে আমাদের অপশান নাম্বার সি, একটা আছে ইউনিট ডিজিট 4, যেটা হচ্ছে 2464 টাকা হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য। তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে অতি সহজেই সহজ উত্তর। কোশ্চেন নাম্বার 20, একজন মুদি প্রতি কেজি 300 টাকা এবং প্রতি কেজি 160 টাকা মূল্যের দুই ধরনের চা এমন অনুপাতে মেশান যে এই মিশ্রণটি প্রতি কেজি 187 টাকা করে বিক্রি করলে তার 10% লাভ হয়। তাহলে কোন অনুপাতে তিনি চায়ের প্রকারগুলো মিশিয়েছিলেন সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে দুটি চায়ের দাম, সেটা থেকে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমাদের টোটাল যে মিশ্রণের যে আসল দাম সেটা কত হয়েছে। এখানে 187 যেটা দেওয়া আছে সেটা আমাদেরকে বলেছে 10% লাভ করার পরে বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে। তো এখানে বিক্রয় মূল্য থেকে প্রথমে আমাদেরকে মিশ্রণের যে আসল প্রাইস সেটা হবে কত হবে সেটা বার করতে হবে। তাহলে 10% লাভ মানে আমরা কত জানি, 10% ভ্যালু আমরা জানি ভগ্নাংশে, সেটা হয় 1/10। এর উপর যদি লাভ হয় অর্থাৎ 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট যদি লাভ হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 11/10। তাহলে এই যে 11/10, সেখানে আমাদেরকে 11 ইউনিটের ভ্যালু দেওয়া আছে, বিক্রয় মূল্য 187 টাকা। তাহলে এখান থেকে আমাদের 10 ইউনিটের ভ্যালু কত হবে না, এটা হবে 187 / 11 × 10। তাহলে এটা যদি কাটি, তাহলে 11 দিয়ে যদি কাটা হয়, তাহলে এখানে হবে 11 দিয়ে প্রথমে 1 দিয়ে কাটলাম, তারপরে হচ্ছে 7 দিয়ে কাটা হবে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 170 টাকা। এই 170 টাকা যেটা পেলাম সেটা হচ্ছে দুই ধরনের চা মেশানোর পরে মিশ্রণের যে প্রাইস সেটা হচ্ছে 170। এবার যদি আমরা অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে কী হবে দেখো, আমাদের দুটো ধরনের চা ছিল, একটা ছিল 300 টাকা কেজি, একটা ছিল 160 টাকা কেজি। আর এই দুটোর যে মিশ্রণ পেয়েছিলাম সেই মিশ্রণের দাম হয়েছিল আমাদের 170 টাকা কেজি। এই 170 টাকা করে প্রতি কেজি যদি বেচা হতো মিশ্রণটি 10% লাভে, তখন আমাদের যে প্রাইসটা অর্থাৎ বিক্রয় মূল্যটা সেটা হচ্ছে 187 হতো। তাহলে এইখান থেকে যদি আমরা এবার মিক্সচার অ্যালিগেশনের পদ্ধতি লাগাই, তাহলে আমরা পেয়ে যাবো যে মিশ্রণ দুটির অনুপাত কত ছিল। তাহলে দেখো 170 থেকে যদি 160 মাইনাস করি, তাহলে এখানে আমরা কত পাবো, এইটা পাবো 10। আবার 300 থেকে যদি 170 মাইনাস করি, তাহলে এখানে আমরা পাবো 130। তাহলে অনুপাতটা কত পাবো, অনুপাত 0 যদি কাটি তাহলে 1:13 পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এই অঙ্কটা একটু ঘোরানো আছে, কেননা প্রথমে আমাদেরকে লাভ দেওয়া ছিল, সেই লাভ থেকে আমাদের মিশ্রণের যে অ্যাকচুয়াল প্রাইস সেটা আমাদেরকে 170 বার করতে হয়েছে। তারপরে আমাদের যে বেসিক কনসেপ্ট, অর্থাৎ দুটো প্রাইস দেওয়া থাকলে তাদের যে আমাদের মিশ্রণের প্রাইস দেওয়া থাকলে তাদের অনুপাতটা সহজেই পেয়ে যায়, তো সেই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে অনুপাতটা পেয়ে গেলাম 1:13, যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে।